কোটি টাকার ঋণের বোঝা না সামলাতে পেরে এবার এক পর্যায়ে অনির্বাণের কাছে এসে আস্তানা গাড়ার ব্যবস্থা করছে এবার সিমি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা সিমরান অনির্বাণের সঙ্গে দেখা করা মাত্রই সিমরান এবং অনির্বাণের এত ভালোবাসা দেখে এক পর্যায়ে রাই যখন বিরক্ত হতে থাকে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ যখন বলতে থাকে যে কী রে সিমি, তুই হঠাৎ কী মনে করে কলকাতা শহরে এবং কতদিনের জন্যই বা এসেছিস সেখানে, ঠিক সেই মুহূর্তে সিমি বলতে থাকে যারা আর বলিস না, এসেছি আমার এখানে একটা কাজের জন্য এবং হোটেলে থাকাকালীন আমার যে কী পরিমাণে হ্যারাসমেন্টের শিকার হতে হচ্ছে সেটা তোকে কী বলবো। একটা মেয়ে দেখা মাত্রই তোরা বুঝতেই পারছিস যে চারিদিকে নানানভাবে নানান মানুষ আমার দিকে আকার ইঙ্গিতে ভঙ্গিতা করে যা কিছুই বলে সেসব কিছু বুঝেও আমি না বুঝার ভান করি, কিন্তু তার সত্ত্বেও একটা মেয়ের যে এই শহরে চলাফেরাটা কতটা স্ট্রাগল সেটা আমি তোকে বলে বোঝাতে পারবো না। অন্যদিকে যখন এরকম ইমোশনাল ব্ল্যাকমেল করে সিমি মনে মনে বলতে থাকে যে আমার ঋণের বোঝাটা তো এবার তোর মাথাতেই আমি বুঝবো, তার জন্যই তো আমি রীতিমতো এখানে মাথা গোজার ঠাইয়ের ব্যবস্থা করার জন্যই তো এত দূর অব্দি এসেছি, এখানে এত কাঠখড় পোড়াচ্ছি, নয়তো বা এত মিথ্যাচার আমি কেনই বা করবো বলতো। আমার তো এখানে নিশ্চয়ই একটা স্বার্থ আছে, তাই না? কারণ আমি যে পরিমাণে ব্যাংকের কাছে ঋণী হয়ে পড়েছি সেই ঋণের বোঝা কমানোর জন্য আমার তোকে অবশ্যই ব্যবহার করতে হবে এবং তুই হলো কি একমাত্র আমার সাফল্যের চাবিকাঠি হয়ে উঠবি এবং সেটা আমি খুব ভালো করেই এনশিওর করি এখানে এসেছি। এবং সোহিনী আন্টি সে তো হলো কি সোনায় সোহাগা, সে যে আমাকে কতটা স্নেহ করে এবং তার এই মায়া মমতার সুযোগটাকে কাজে লাগিয়ে যে করেই হোক না কেন তার কাছ থেকে এবং তোর কাছ থেকে, তোদের দুজনের কাছ থেকে আমাকে সব কিছু ছিনিয়ে নিয়ে তোদেরকে নিঃস্ব করে দিয়ে এখান থেকে পালাতে হবে। কারণ ব্যাংকের লোকেরা যে পরিমাণ আমার পেছনে উঠে পড়ে লেগেছে, যতক্ষণ পর্যন্ত না তাদের ঋণ আমি শোধ করতে পারছি ততক্ষণ পর্যন্ত তারা কোনো মতে আমাকে শান্তিতে থাকতে দেবে না। কতদিনই বা এরকম পালিয়ে পালিয়ে আমি বেড়াবোই কলকাতা শহরে। তার থেকে বরঞ্চ একটা নির্ভরযোগ্য মাথা গোঁজার ঠাঁইয়ের ব্যবস্থা যদি একবার আমি করে ফেলতে পারি, তাহলে আমার মনে হয় না যে ব্যাংকের লোকেরা আমার এখানে অবধি পৌঁছতে পারবে এবং তোর বাড়ির অবধি নাগাল পাবে এবং এলেও ওরা যে কোনো মতে আমাকে এখান থেকে নিয়ে যেতে পারবে না সেটা খুব আমি ভালো করেই জানি। অন্যদিকে যখন রাই বলতে থাকে যে খুব একটা সুবিধের বলে এই মেয়েটাকে আমার কোনো মতেই মনে হচ্ছে না, কেন যে এই মেয়েটাকে অনির্বাণ এতটা আশকারা দিয়ে মাথায় তুলছে। মানছি ওদের অনেক ছোটোবেলা থেকে সম্পর্ক, কিন্তু তা সত্ত্বেও বড় হওয়ার পরবর্তীতে অনির্বাণের সঙ্গে তো কোনো আলাপ আলোচনা ছিল না, এতদিন ধরে কোনো রকম কোনো যোগাযোগও ছিল না, তাহলে এই মেয়েটার উপরে এতটা অন্ধের মতন অনির্বাণই বা কী করে বিশ্বাস করে নিচ্ছে সেটা তো আমার মাথায় ঢুকছে না। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে দেখ সিমি, তুই আর কোনো রকম কোনো কথা বলবি না, তোর হয়ে আমি একটা ডিসিশন নিয়েছি, কাল আমি যাবো তোকে সঙ্গে করে এখানে নিয়ে আসবো এবং তুই পার্মানেন্টলি এখানেই থাকবি, যতদিন তুই কলকাতায় আছিস ততদিন পর্যন্ত তুই এখানেই থাকবি এবং এর পরবর্তীতে কোনো রকম কোনো বারণ আমি শুনতে চাই না। মা তুমি কি বলো? ঠিক সেই মুহূর্তে সোহিনী বলতে থাকে যে আমি শুধুমাত্র এটাই বলতে চলেছিলাম যে সিমি তুমি বড় সেখানেই থেকে যাও, কারণ ছোটোবেলা থেকে তোমাকে কিন্তু আমি অনির মতন কোলে পিঠে মানুষ করেছি এবং তুমি নিশ্চয়ই খুব ভালো করে জানো যে তোমার আন্টি কিন্তু একবার তোমার উপরে যদি অভিমান করে বসে তখন কিন্তু তুমি আন্টির মান ভাঙাতে পারবে না এবং তোমার আন্টির রাগ সম্পর্কে তোমার নিশ্চয়ই ধারণা আছে, তাই আমি তোমার উপরে রাগ দেখানোর আগেই তুমি বরঞ্চ অনির্বাণের কথাতে রাজি হয়ে যাও। অন্যদিকে সিমি বলতে থাকে যে তোমরা এত করে জোর করছো, ঠিক আছে তাহলে আমি থেকে যেতে পারি, কিন্তু রাইয়ের যদি আপত্তি থাকে তাহলে কিন্তু কোনো মতেই থাকবো না। তোমাদের লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করো না।